রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রী নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:10। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। আর এরই মাঝে গেছিলাম আমি প্রসাদ আনতে শিব পুজোর। তো সেখানে যাব না ভেবেছিলাম, তো বারবার করে খবর পাঠাচ্ছে যে এসে নিয়ে যেতে। তো সেখানে আবার গেছিলাম প্রসাদ নিয়ে এসে তারপরে এই যে দুয়োরটাকে একেবারে জলঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ওই জন্য দুয়োরটা ঝাড় দিতে বেশ খানিকটা বেলা হয়ে গেল। তারপরে এই যে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। এমনি সকালবেলা একটু জল দিয়ে মুখ ধুয়ে নিই, তারপর এখন দাঁতটা ব্রাশ করে একেবারে ফ্রেশ হয়ে চলে এলাম ঘরে। আর ঘরে এসেই আগে মুখটাকে একটু কেয়ার করতে হবে। সকালবেলা দেখবে নিজের মুখ আর নিজের মাইন্ড যদি একটু ফ্রেশ থাকে তাহলে কিন্তু সারাটা দিন তুমি অ্যাক্টিভ থাকতে পারবে। নয়তো তোমার মুখ, মন, মাইন্ড যদি ফ্রেশ না থাকে তাহলে তুমি কখনো কিন্তু অ্যাক্টিভ আর পজিটিভ কোনো কিছুই দিতে পারবে না তোমার সংসারে। আর স্কিনে যখন তুমি অ্যালোভেরা জেল দিয়ে অ্যাপ্লাই করবে তখন কিন্তু সবসময় স্কিনটাকে আপারে টেনে টেনে অ্যাপ্লাই করবে, একটু ম্যাসাজ টাইপের, একটু হালকা হাতে। তাই বলে যে জোরে টেনে টেনে অ্যাপ্লাই করতে হবে তা কিন্তু একদমই নয়। আর এই যে বলছিলাম প্রসাদের কথা, এই দেখো আমরা 4জন মানুষ, 4টে লুচি, 4টে নাড়ু, আরও প্রসাদ নানান রকম, তো সমস্তটাই দিয়েছে। ওই জন্য ফ্রেশ হয়ে আগেই ভাবলাম যে একটু ভগবানের প্রসাদ মুখে দিই, তারপরে বাদবাকি আর কাজ। যেহেতু তখন আমি ফ্রেশ হইনি, মানে দাঁত ব্রাশ করিনি, ওই জন্য আর প্রসাদটা মুখে দেইনি। আর এখন এই যে রান্নাঘরে এসে আগে চা, চিনি, বিস্কুট সবটাই তো কৌটোতে বাড়ন্ত হয়ে আছে, তো সেটাকে এখন একটু নামিয়ে নেব কৌটোয়। ঘরে চা ছিল, বিস্কুট ছিল, শুধু চিনিটাই বেশি বাড়ন্ত ছিল, সেটা কাল রাত্রেবেলা নিয়ে এসেছে। আর এখন এই যে সমস্তটাই কৌটো ভরে রাখছি। তবে বিস্কুটটা জানো তো ইদানিং আমার ছোটোবাবু আর বড়োবাবুর খুব পছন্দর হয়েছে। ওই জন্য তোমার দাদাভাই প্রায় বিস্কুট নিয়ে আসে, যে বিস্কুটটা পছন্দ করছে একটা প্যাকেট করে নিয়ে আসে। সেই বিস্কুট 2-3 প্যাকেট করেই জানো তো খাওয়া হচ্ছে। তবে আমি আর প্যাকেটের ভেতরে ঢালবো কি, তার আগেই বাবুরা প্যাকেটের ভিতরে ঢেলে বিস্কুটটাকে খেতে শুরু করে। ওই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, হাফটা কিন্তু বাবুরাই ঢেলে নিয়েছিল আর হাফটা আজকে আমি এই যে ঢেলে নিলাম। তারপরে 1 কাপ গরম গরম লিকার চা, আর এই যে সাথে 2টো বিস্কুট নিয়ে বসে পড়েছি। যেহেতু প্রসাদ আছে ওইদিকে, পরে খাবো, তার জন্য আজ আর 4টে বিস্কুট নিলাম না, 2টো বিস্কুটই নিলাম। আর তারপরে ঘরে এসে বিছানাটার চারিদিকটা ভালো করে গুজে নিয়েছি, নিয়ে জানলাটাকে খুলে নিলাম। আর এই যে বিছানাটা ওঠানোর কাজটা কিন্তু তোমার দাদাভাই করে গেছে। আর আমি এখন এই যে বেডশিটটা ভালো করে টান টান করে নিয়ে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে আসলাম। সে বেচারা কষ্ট করে আজকে তার কৃতিত্ব নিয়েছে, তো সেখানে আর আমি আগ বাড়িয়ে বলতে যাব না যে ওই কাজটা আমি করেছি। আমি শুধুমাত্র বিছনার চারি সাইড দিয়ে যেরকম এলোথেলো হয়ে থাকে মশারি গুজলে, সেটাকেই মোটামুটি ঠিকঠাক করেছি। আর এদিকে জানলাটা খুলে বিছনাটা ঝেড়ে এসেছি। যেহেতু ছেলে মানুষ, শুধুমাত্র ওই যে কম্বলটা ভাঁজ করেছে আর ওইদিকে বালিশগুলো এক জায়গায় করে রেখে দিয়েছে, তো সেটাকেই আমি একটু ম্যানেজ করে সুন্দর করে পরিপাটি করে রাখলাম, এই আর কি। ছেলেরা হয়তো সব কাজ করতে পারে, তবে কিন্তু মেয়েদের মতন পারফেক্টভাবে গুছিয়ে সুন্দরভাবে সেটা করতে পারে না। সেটা আমার বরকে দেখলেই আমি বুঝতে পাই, যে তাকে যদি কোনো রকম কোনো কাজ দিই, রান্না বলো আর ঘর গোছানো বলো, ঘর তো আর না, বিছনা গোছানো, তো সে কখনো দেখি না কোনো দিন পারফেক্ট করতে পারে। আর এই যে গত 3 দিন আগে যে পায়েসটা বানিয়েছিলাম, সেদিন রাত্রেবেলায় শুধু আমরা খেয়েছিলাম, তারপরে আর কেউই খায়নি। ওটা ওইভাবেই ফ্রিজে রাখা ছিল। শুধুমাত্র ওই যে হাতার কাছে দেখতে পাচ্ছ কিছুটা নেই, ওই কিছুটা অংশ আমার বোনের ছেলে এসেছিলো, তাকে একটা বাটিতে করে গরম করে তাই দিয়েছিলাম। আর এই যে এখন একটু গরম করে নিলাম, আর এদিকে ব্রেডটা একটু বাটার দিয়ে ছেঁকে নিয়েছি। আর এই যে পায়েস, এখন বাবুদের সকালবেলার ব্রেকফাস্ট হলো এই যে ব্রেড আর এদিকে মিষ্টান্ন বা পায়েস। তো দুজনা তো খুব মজায় মজায় ব্রেড আর পায়েস খেয়ে নিচ্ছে, আর আমি এই যে গামলা দিয়ে ঢেকে রেখেছি প্রসাদ, এখন আমি একটু প্রসাদ খেয়ে নিই। কেননা প্রসাদটা এইভাবে ফেলে রাখলে তো ফেলেই রাখা যাবে। আর বড়বাবু জানো তো প্রসাদের কোনো ফলই খায় না, শুধুমাত্র এই যে লুচি এটাই খাবে, আর কোনো রকম এতে যা আছে কোনো কিছুই খাবে না।
তবে একটা জিনিস আমার মাথায় আসে না, আমার দুটো বাচ্চার ভেতরে এমন ব্যবধান কি করে হয় খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে। একজন তো ডাল সবজি সবই খায়, আর একজন আবার ডাল সবজির ধারে বাড়েও যায় না। আবার ছোটোজন, সে তো ডাল সবজি খায়, সেই সাথে সাথে একটু ডিম মাংস খায়, কিন্তু মাছ তো মুখেও দেয় না। কিন্তু বড় বউ মাছ মাংস ডিম সবটাই খায়, কিন্তু আবার কাঁটাযুক্ত বেশি মাছ আবার খেতে চায় না। তো যাই হোক, আমার তো অমন কোনো অভ্যাসই ছিল না। আর আমার প্রেগনেন্সির টাইমে যে আমি কোনো কিছু খেতে পারিনি তা কিন্তু নয়। প্রথম 2-3 মাসে একটু অসুবিধা ছিল, তারপরে গিয়ে আবার সবটা নর্মালি ছিল, তেমন কখনো অসুবিধাই হয়নি। শুধুমাত্র বাচ্চা দুটো আমার খুব অ্যাডভান্স হয়েছে বলে ওই জন্য কিন্তু আমার ওই ডেলিভারির সময় একটু সমস্যা হয়েছিল, বলতে পারো হাই রিস্ক, যেখানে বলতে গেলে প্রায় 72 ঘন্টা আইসিইউতে ছিলাম, সেখানে মরবাচর থেকে ফিরে আসা। আমার সাথে সাথে বাচ্চাটাও ছিল আইসিইউতে, যেহেতু আমার 8 মাস প্লাসে ডেলিভারি হয়ে গেছিলো। আর আমার অবস্থাটা ছিল খুবই করুণ। তখন যদি কোনো রকম এরকম অ্যান্ড্রয়েড ফোন থাকতো হয়তো বা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তারপরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে এই যে পুরো পুষ্পথালাটা ভরে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি বাবুকে। আর এদিকে বাসন গোসন যা ছিল ঠাকুরের সমস্তটা বার করে দিয়েছিল, আমি মেজে ধুয়ে দিয়েছি। তারপরে ওই যে ও জল মিষ্টিও সাজিয়ে নিয়েছে এখানে ওর সুবিধা অনুযায়ী। আর এদিকে বসে বসে কিন্তু ও যথাযথ নিজের মনোযোগ সহকারে ঠাকুরের প্রদীপটা জ্বালিয়ে নিল। ওই ড্রামের থেকে ওই গ্লাসে গঙ্গা জল ঢেলে নে। হ্যাঁ, এই ফুলের ভিতরে দিবি। আগে সেই পিতলের গ্লাসটা দেখো ওই বালতির মধ্যে মেজে দেওয়া রয়েছে, ওর ভেতরে গঙ্গা জল ঢেলে নে, নিয়ে সব জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দিয়ে তারপরে পুজো দে। শিব ঠাকুরের মাথায় গঙ্গা জল দিবি, একটু বেশি করে ঢেলি না গঙ্গা জলের। আর না না ওরে অত না, তো ওই ড্রামের জল ফুরাই যাবে, তোর ফের গঙ্গাটা দেখে জল আনতে খানিক ঢেলে রাখ, অত জল না। তোর বকে বকে দিতে দিতে আমার মাথা খারাপ হয়ে যায়, অল্প করে নিতে হয়। ওই ছোটো গ্লাসের 1 গ্লাস মতন হবে সেরকম। আর একজন এই যে স্কুলের ড্রেস পরে নেছে, এই কলার উল্টে গেছে। বেশি বাজে না, তুই পুজো দে ধীরে সুস্থে। 10টা 8 নে নে নে, তুই দে আগে, ছিটা দে, ফুলি জলের ছিটা দে। এবার ঠাকুর ঘরে ঠরে দে সব জায়গায়। বাবু তো পুজো দিয়ে চলে গেল স্কুলে, ওর একটু দেরিও হয়ে গেছে। অন্য দিন 10টা 10-15-র মধ্যে যায়, আজকে 10টা 35-এ স্কুলে গেছে, যেহেতু বেচারা পুজো দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর ওই যে আমার পিরিয়ডস হয়েছে, ওই জন্য তো আমি ঠাকুর ঘরে যেতে পারছি না। কিন্তু কি করব বলো তো, ঠাকুর ঘরে সমস্তটা তো আমাকে গুছিয়ে দিতে হবে, নয়তো পুজো কে বা দিয়ে দেবে। তো সমস্তটা গুছিয়ে দিই আর ওকে বলি যে তুই গঙ্গা জল ছিটিয়ে নে। সেটা তো তোমরা শুনতেই পেলে, আমি আর ওখানে মিউট করলাম না। এমনিতেই আমাদের বাড়ির পাশে কালী পুজো হচ্ছে, তো সেখানে খুব জোরে ডিজে বক্স বাজছে। আর হঠাৎ করে দেখলাম ওই সময়টাই যেন থেমে গেল গানের আওয়াজটা। তো যাই হোক, বাবু পুজো দিয়ে স্কুলে চলে গেছে। তারপর যে জামাকাপড় দেখছিলে ভেজানো ছিল বাসন মাজার সময়, সেই জামাকাপড়গুলো আমি ভালো করে কেচে ধুয়ে নিয়ে কমফোর্টে ভিজিয়ে রেখে চলে এলাম এই যে বড় শাশুড়িমার গোয়াল ঘর থেকে হাফ বালতি মতো গোবর নিয়ে উঠানটাকে লেপতে। হয়েছে পিরিয়ড, তাই বলে কি থেমে থাকলে চলবে? আমরা মেয়েরা সংসারে লক্ষ্মী স্ত্রী আর লক্ষ্মী ধরে রাখতে আমরা কত কিনা করতে পারি। পিরিয়ড চলাকালীনও কিন্তু নিয়ম কানুন সংস্কার যতটা সম্ভব মেনে চলার চেষ্টা করি। অসম্ভবকে সম্ভব করতে পারি, আর যে জিনিসটা নিজের দ্বারা হয় না সেটাও কিন্তু একবারের জন্যও দ্বিধাবোধ করি না যে আমি পারবো না বলে। চেষ্টা করি, চেষ্টা ছাড়া মানুষ নেই। আর মানুষের কাজ মানুষ পারবে না তা কি কখনো হয়? হয়তো প্রথম দিন ভালো হবে না, দ্বিতীয় দিন ভালো হবে না, কিন্তু তৃতীয় দিন করতে করতে ঠিক একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তো যাই হোক, এই যে এখন সুন্দর করে উঠোনটাকে লেপে নিই নিজের মনের মতো করে।
আর এই যে দেখো ধীরে ধীরে কিন্তু আমি উঠোনটাকে প্রায় সবটাই লেপে ফেলেছি। তবে চারি সাইড দিয়ে কিছু কিছু জায়গা বাদ রেখেছি, ওটা আর লেপলাম না, কেননা অতটা আমার দ্বারা না একদিনে সম্ভব হয় না, আমি পেরে উঠি না। চাইলে করতে পারি, কিন্তু তারপরে গিয়ে যা অসুবিধা হয় সেখানে আর সহ্য করা যায় না। তো যতটা সাধ্যের মধ্যে ততটাই কিন্তু আমি করলাম। তারপরে এই যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এর মধ্যে চিকেন, তো সেই চিকেনটাকেও কিন্তু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এদিকে আবার নিমন্ত্রণ করেছে সেই কালী পুজো বাড়িতে। ওই যে পাড়ার কাকিমা জেঠিমা যেমন হয়, কিন্তু খুবই তারা আমাদেরকে মানে যে কোনো রকম কোনো অনুষ্ঠানে যেমন তারা আমাদেরকে নিমন্ত্রণ করে, আমরাও কিন্তু তাদেরকে তেমনভাবে নিমন্ত্রণ করি আর সম্মানও করি। তো সেই সূত্রে আবার শুনছি তোমাদের দাদাভাই বলল যে দুপুরবেলা খাওয়ার নিমন্ত্রণ করেছে। তো চিকেনটা যখন নিয়ে এসেছে তখন তো সেটা ক্লিন করে আমাকে রাখতে হবে, ওই জন্য ভালো করে ক্লিন করে তারপরে আমি একেবারে স্নান সেরে চলে এসেছি। আর স্নান করার পরে জানো তো মনটা কেমন খুঁতখুত করে যে পুজোটা দিতে পারছি না। তবে আফসোস করে লাভ নেই, আমি দিতে না পারলেও আমার বাচ্চাটাকে দিয়েছি, তো সেটাতেই আমি অনেকটা সন্তুষ্ট বোধ করি। জানো তো ভগবানের কাছে প্রার্থনা শুধু নিজের জন্য নিজে করা যায়, নিজের সংসারের জন্য করা যায়, সন্তানের জন্য করা যায়। তবে আমারটা আমি চেয়ে নিতে পারবো, কিন্তু যে পুজো দেবে তারটা কিন্তু সেই চেতে পারবে। আমি চেয়ে দিলেও কিন্তু সেই সমতুল্য হয় না। কেউ কারোর কোনো কিছুর ভাগই নিতে পারে না, যার ভাগটা তাকেই ঠিক নিয়ে নিতে হয়। আর আমি ছাদ থেকে নিচে নামার সঙ্গে সঙ্গে তোমার দাদাভাই আমাকে বলল যে জেঠিমা বলেছে তোমাকে ওনার বাড়ি থেকে ঘুরে আসতে সবজি কাটার জন্য। তো আমি এসেই আগে আমি আমার সমস্যার কথা বলি, তো বলল ঠিক আছে, তোমার কোনো কিছুতে হাত দিতে হবে না, তুমি একটা চেয়ার নিয়ে বসে আমাদের সঙ্গে গল্প করো। তো এই আর কি বসে বসে এখানে সকলের সঙ্গে গল্প করে সময়টা কাটিয়ে দিলাম। এখনও কিন্তু খাওয়া দাওয়া কোনো কিছুই করিনি। তো ওদিকে বাড়িতে তো মাংস রেখে এসেছিলাম ধুয়ে, ভেবেছিলাম রান্না করব, সেটা আর করলাম না। বাবুরা স্কুল থেকে এখনও আসেনি, আর এদিকে কাটাকুটো সব হয়ে গেছে, ধোয়া টোয়া কমপ্লিট। এদিকে দেখো কড়াইতে বসিয়েছে আলু ভাজা। তো আজকে রাত্রেবেলা রান্না করবে আলুর দম আর হচ্ছে খিচুড়ি। আর এদিকে ছোটোবাবু স্কুল থেকে চলে এসেছে, এখন 3টে বেজে গেছে। স্কুল থেকে এসে বলছে মা আমার খুব খিদে পেয়ে গেছে, আমাকে কিছু খেতে দাও। তো এখানে এসে বলল, তারপর জেঠি বলল এই তোদেরকে নেমন্তন্ন করেছি না আমার বাড়িতে খাবি, তো তুই আর তোর মা খেয়ে নে। তো 2টো থালায় আর নেইনি, একটা থালাই নিয়েছি। তো ও ওর মতন খাচ্ছে, আর আমিও ওর সাথে সাথে বসে না থেকে একই থালায় দুজনা খেয়ে নিলাম। আর তোমাদের দাদা ভাই এখান থেকে যাওয়ার পথেই খেয়ে গেছে। আর বড়বাবুর জন্য আবার বললাম তোমার দাদা ভাইকে যে প্রেশার কুকারে কয়টা চাল দিয়ে 1 কোয়া জল দিয়ে 2টো সিটি মেরে রেখে দাও, তারপরে আমি কি দেখছি কী দিয়ে কী হয়। তো ওই আর কি দুজনা খেয়ে দিয়ে গেলাম, আর তোমাদেরকে একটু চারিদিকটা ঘুরিয়ে নিয়ে যাই। তো ওইদিকে যেতে হবে, 3টে বেজে গেছে, ওই স্কুল থেকে চলে এসেছে। স্কুলে খাবার দেয় মিড ডে মিলে, কিন্তু খেতে চায় না, ওই বাড়িতে গিয়ে যা হবে তাইই খাবে। তো এদিকে পুরানো যে মা ছিল সেই মাকে বাইরে বের করে দিয়েছে, মন্দিরটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করেছে। যেহেতু বাৎসরিক পুজো, প্রত্যেক বছরই ঠাকুর চেঞ্জ করে, দেখতেই পাচ্ছ পুরো ঠাকুর ঘর এখন ফাঁকা। সন্ধ্যাবেলা যখন আসবো তখন দেখাবো পুরো আবার ঠাকুরটা ভরে গেছে ঘরটা। আর এই যে দেখো পুরানো যে মা ছিল সেই মাকে বাইরে বার করে দিয়েছে, যেহেতু এই মাকে আবার বিসর্জন দিয়ে দিতে হবে। তবে মায়ের মুখটা দিকে তাকিয়ে মনে হচ্ছে যেন করুণ নয়নে তাকিয়ে থাকি। দেখো মুখটা কত মিষ্টি লাগছে, তাই নয় কি? তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর যদি নতুন কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো দেখাশোনা তো সবই হলো, কাজকর্ম হলো, এবারে চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর বাড়ি থেকে এখন এসেছি রাত 10টা বাজে, সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো, বিকালবেলা জামা কাপড় তোলা, ঘর উঠোন ঝাড় দেওয়া সবটা সেরেছি। বাবুরা আজকে আর বই নিয়ে বসেনি, আর এখন এসেছে এই যে 10টা বেজে গেছে, এসেই দেখছি পুরো মন্দিরে ঠাকুর সেজে গেছে। এদিকে ঠাকুরমশাই বসেছে পুজো করতে, অনির্বাণও এসে ঠাকুরমশাইয়ের সাথে সাথে হাত লাগিয়ে দিচ্ছে। আর বাবুরা দেখো এদিকে বাজি ফোটাচ্ছে, সেখানে কিন্তু আছে ওই যে বড়োবাবু সামনে, আর ছোটোবাবু ওই যে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। তো বাচ্চারা ওদিকে মজা করছে, দুজন তো আবার বাড়িতে ভাতই খেয়েছে, সেই প্রেসার কুকারে যে ভাত ছিল সেই ভাতটা ডিম ভাজা করে দিয়েছিলাম সেটা দিয়ে খেয়েছে। আর আমি এখানে খিচুড়ি আর আলুর দম নিয়ে বসেছি রাত্রেবেলার খাবার। তাহলে চলো আজ আসি, সকলে খুব ভালো থেকো, পরিবারকে নিয়ে আবারও দেখা হবে।